বিমান বাহিনীর ভেতরে জঙ্গি নেটওয়ার্ক, প্রাক্তন সেনা সদস্যদের সঙ্গে গোপন জঙ্গি যোগাযোগ। শুনতে ভয়াবহ হলেও এটি কি এখন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে? কথাগুলো কেন বললাম? নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করতে পারে এমন আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যেই এ খবর জেনেছেন সবাই। আমরা এই সংক্রান্ত একটি কন্টেন্ট করেছিলাম সম্ভবত 2 দিন আগে। ওই স্টোরিতে পরিস্থিতি সম্পর্কে যতটা বলেছিলাম, এখন দেখছি পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। আসলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দাবি করেছিলেন দেশে কোনো জঙ্গি নেই। আওয়ামী লীগ আমলে জঙ্গি নাটক করা হতো বলে ব্যঙ্গ তাচ্ছিল্য করেছিলেন তিনি। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও দাবি করেছিলেন দেশে জঙ্গি নেই। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় এমন কি হলো? কেন এমন ভয়াবহ সংবাদ শুনতে হচ্ছে? শুধু তাই নয়, এবার জঙ্গির সঙ্গে যোগ সাজসের অভিযোগের আঙুল উঠছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাহিনীর দিকেই। গত 23 এপ্রিল জারি করা জরুরি ও গোপনীয় এক চিঠিতে দেশ জুড়ে নজরদারি বাড়ানো এবং নিরাপত্তার জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্দেহভাজনদের দ্রুত আইনের আওতায় আনা এবং কেপিআই ভুক্ত কি ইনস্টলেশন পয়েন্ট ভুক্ত স্থাপনাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। ঢাকার পুলিশ সদর দপ্তরের ডিআইজি গোপনীয় এই নির্দেশনা জারি করেছেন। পুলিশের 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠির সত্যতা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এই ইশতিয়াক আহমেদ তিনি এক নামে পরিচিত নন, কখনো সামি নামে, কখনো আবু বক্কর নামে, কিংবা কখনো আবু মোহাম্মদ নামে তিনি তার কাজ চালিয়ে গেছেন। এই যোগাযোগ কি শুধু ব্যক্তিগত? প্রশ্ন তো করতেই পারি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো নেটওয়ার্ক? এখন সেই প্রশ্নেই তদন্ত চলছে, তদন্ত এগোচ্ছে। যদিও চিঠিতে সংগঠনটির নাম উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য একাধিক সূত্রে এবং গণমাধ্যমে সংবাদের মাধ্যমে সংগঠনটির নাম বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান, টিটিপি। পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, মানে এই টিটিপির সদস্যরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, চিন্তা করুন, বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা মানে কত বড় ভয়াবহ এই নেটওয়ার্ক, এবং তাদের প্রস্তুতি সম্পর্কে যদি সরকার বা সংশ্লিষ্টরা দ্রুততম সময়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারেন, এই আতঙ্ক পুরো দেশবাসীকে আসলে গ্রাস করবে। এই চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অত্যন্ত ইতিবাচক যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টির ভয়াবহতা অনুধাবন করতে পেরেছে। সন্দেহভাজন 2 পরিকল্পনাকারীর প্রোফাইলও এই চিঠির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এদের একজনের বাড়ি সিলেটে এবং একজনের বাড়ি সাভারের ধামরাইয়ে। চিঠিটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব স্পেশাল ব্রাঞ্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, অ্যান্টি টেরোরিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং দেশের সব জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি এই বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে, এবং তিনি সকলকে আশ্বস্ত করেছেন, বলেছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবিলা করতে পারবো। জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে জানা গেছে টিটিপির একজন প্রধান নিয়োগকারী হওয়ার অভিযোগে, মানে টিটিপির সদস্যদের নিয়োগ করতেন এবং তিনি প্রধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদটি। সুপ্রিয় দর্শক, খেয়াল করে দেখবেন যে
কতটা ভেতরে পর্যন্ত তারা প্রবেশ করেছে। একজন মানে এমন একজন ব্যক্তি এই টিটিপির সদস্যদের নিয়োগ করেছেন, মানে শুনলে অবাক হতে হয়। তিনি কে? বাংলাদেশি তদন্তকারীদের সন্দেহের ভিত্তিতে বাংলাদেশ সামরিক কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাটির প্রধান মসজিদের ইমাম আব্দুস শুকুর। কল্পনা করা যায়? অন্তত 6 মাস আগে টিটিপির মেধাবী কর্মীদের দ্বারা, বুঝুন অবস্থা, টিটিপির আবার মেধাবী কর্মীদের দ্বারা বাছাই করা এই ইমাম, মানে তারা কেমন খতরনাক, ভয়াবহ, তারা এই ইমামকে নিয়োগ দিয়েছে। এবং প্রায় 10 দিন আগে শুরু হওয়া যে অভিযানগুলো চলছে গত কয়েকদিন ধরে, তখনই এই আব্দুস শুকুর মানে এই ইমাম গ্রেফতার হয়েছে। চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে কর্মরত বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার, যিনি 2 মাস আগে বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন, অ্যাবসেন্ট উইদাউট লিভ, এর আগের কন্টেন্টই বলেছি, তাকে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তেহরিক ই তালিবান পাকিস্তানের মানে টিটিপির একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে ওই ওয়ারেন্ট অফিসারের দেওয়া তথ্যের সুবাদে কয়েক মাস ধরে চলা টিটিপির নিয়োগ কার্যক্রমের বিস্তারিত তথ্য জানা গেছে এবং অন্যান্য বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে সংগঠনটির যোগসূত্রের বিষয়টিও প্রকাশ পেয়েছে। বলা হচ্ছে পাকিস্তানি কর্তৃপক্ষ একজন ওয়ারেন্ট অফিসারের মানে একজন জেসিও বা জুনিয়র কমিশন অফিসার তার কার্যকলাপ সম্পর্কে বাংলাদেশের কর্মকর্তাদের জানিয়েছেন এবং এই জানানোর পর বিএএফ সদস্যদের মধ্যে টিটিপি নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য ছড়িয়ে পড়েছে, সবকিছু প্রকাশ পেতে শুরু করেছে। এর ফলে টিটিপি কর্তৃক ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত আরো অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং পর্তুগালে পালিয়ে গেছেন বলে অভিযোগ করা হচ্ছে। বিএএফ গোয়েন্দা শাখার 3টি বিমান ঘাঁটি এবং অন্যান্য স্থাপনায় চালানো অভিযান সম্পর্কে এর আগে কন্টেন্টে আমরা বলেছি। এই যে অভিযান চালানো হয়েছে সেই অভিযান সম্পর্কে অবগত বাংলাদেশি কর্মকর্তারা বলেছেন নিরাপত্তাজনিত কারণে কর্মকর্তারা যার পরিচয় প্রকাশ করতে চাননি সেই ওয়ারেন্ট অফিসার সম্ভবত ছুটি না নিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যাওয়ার আগেই টিটিপি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, মানে যাকে ধরা হয়েছে, যাকে তাদের কাস্টডিতে এখন নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায় এই অভিযান ও তার পরবর্তী গ্রেপ্তারগুলো সম্ভবত অন্য একটি দেশের কর্তৃপক্ষের একটি পদক্ষেপের ফল, অন্য একটি দেশের কর্তৃপক্ষের একটি পদক্ষেপের ফল। এই দেশটি কোনটি বুঝে নিতে হবে। যারা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় টিটিপির জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির অনুপ্রবেশ এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা যে হলো, এই রেড অ্যালার্টের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিমান বাহিনীর অভ্যন্তরে শুরু হয়েছে সাহসিক কাউন্টার ইন্টেলিজেন্স অভিযান, মানে সতর্ক করা হয়েছে, কাউন্টার ইন্টেলিজেন্স অভিযানও চলছে। এর আগের কন্টেন্টেই জানিয়েছিলাম ঢাকা, চট্টগ্রাম ও যশোরের বিমান ঘাঁটিগুলোতে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে টিটিপির সঙ্গে যোগাযোগের অভিযোগে দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অন্তত 10 জন এয়ারম্যানকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা কে কোথায় কাজে নিযুক্ত ছিলেন সেটাও জানিয়েছে সেই কন্টেন্টে। তদন্ত সংশ্লিষ্টরা এখন আশঙ্কা করছেন কক্সবাজার ইউনিট, চট্টগ্রামের 25তম স্কোয়াড্রন এবং যশোরের 18তম স্কোয়াড্রনের বেশ কিছু সদস্য এই উগ্রবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এখন প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাগুলো অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যালোচনা আরো জোরদার করেছে। একই ধরনের কোন যোগাযোগ সেনাবাহিনী বা নৌবাহিনীর সদস্যদের মধ্যেও রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে উগ্রবাদী সংগঠনের এই তৎপরতা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের সোর্স হিসেবে ব্যবহারের অভিযোগটি জাতীয় নিরাপত্তার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা সতর্ক অবস্থায় রয়েছে। ঢাকার বিমান ঘাঁটিগুলোতে নজরদারি আরো বাড়ানো হয়েছে। কিন্তু জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে তা কি এতে কমবে বলে মনে করেন? কারণ এমন একটি বাহিনীতে উগ্রবাদী নেটওয়ার্ক জায়গা করলো কিভাবে, এবং আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীতে আছে কিনা, নৌবাহিনীতে আছে কিনা। এই কারণেই প্রশ্ন উঠছে, এটা কি শুধু হামলার ঝুঁকি? জাতীয় নিরাপত্তার জন্য কি এটা গভীর সংকেত নয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অজানা পরিকল্পনা?
বিমান বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সবকিছু যখন একই আলোচনায় আসে, মানে হামলার হুমকির মুখে থাকে, তখন বিষয়টিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ থাকে না। কেবলই মনে শঙ্কা জাগে, বাংলাদেশ কি বড় কোনো নিরাপত্তা পরীক্ষার মুখে?